জাপান কোয়ালিটি ভাই, এটা আসলে অসাধারণ লেভেলের কোয়ালিটি। এখানে আসার পরে আমার মনে হইতাছে 36 বছর আগে জব শুরুতে যেই স্যালারি ছিল, আজকে পর্যন্ত মোটামুটি স্টার্টিং এর স্যালারি সেম। জাপানিজরা যে যে কোনো জিনিসের ব্যাপারে যে কতটা পারফেকশনিস্ট, বা জীবন থেকে কোনো জিনিস কিভাবে অর্জন করতে হয় এইসব ব্যাপারে যে তারা কত স্টাডি করছে। আচ্ছা জব আচ্ছা। খোঁজার প্রথম রিকোয়ারমেন্ট হলো টিআরপিটা হাতে থাকতে হবে। এয়ারপোর্ট থেকে বেরোয়ার সাথে সাথে কিন্তু জাপানের জাইরো কার্ড, যেটা টিআরপি রেসিডেন্সিয়াল কার্ড, যেটা এটা পাওয়া যাইতাছে। আমার জব হয়েছে কিন্তু ভাই 1 মাস 16 দিন পরে। হ্যাঁ, অনেকবার ট্রাই করছি, স্কুল ট্রাই করছি, অনেক ভাই ব্রাদারের কাছে ট্রাই করছি। তো এখন হয়তো বা আমি যেই পরামর্শগুলো এখন দিব, এগুলো যদি আমার তখন কেউ দিত, হয়তো বা এভাবে মোটিভেটেড করলে আমি 1 মাস 16 দিন না হয়ে আর 16 দিনের মাথায় আমি জবটা পাই যেতে পারতাম। এস্তোনিয়াতে আসার পর প্রথমে তার টিআরপি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে টিআরপিটা পেতে হবে। এটা হলো প্রথম ধাপ। টিআরপি পাওয়ার পরে সে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এস্তোনিয়াতে জবের মার্কেট মোটামুটি বেশ ভালোই। এখানে কোনো স্টুডেন্ট এসে যদি পার্ট টাইম পার্মানেন্ট কোনো জব পেতে চায়, আমার মনে হয় ইজিলি পাবে। জীবনে যে যত দ্রুত কনসিস্টেন্সি এবং কম্পাউন্ড, এই দুইটা জিনিস বুঝতে পারবে এবং এই দুইটা জিনিস মাইনা চলতে পারবে, এরে আটকানোর মতো সৃষ্টিকর্তা বাদে আর পৃথিবীতে কেউ নাই। আমি এস্তোনিয়াতে আছি 2018 সাল থেকে। আমি পড়াশোনা কমপ্লিট করে এখানে জব করছি বর্তমানে। আর আমাদের ছোট একটা কনসালটেন্সি ফার্ম আছে ঢাকাতে। আমরা টুকটাক কাজ করি। আচ্ছা, এর আগের ভিডিওতে আপনি বলছিলেন 2018 সালে আপনি এস্তোনিয়াতে গেছেন স্টুডেন্ট বিষয়। তো 2018 আর আজকে চলতেছে 2025-এর নভেম্বর, প্রায় 8 বছরের জার্নি। 2018 এর এস্তোনিয়া এবং 2025 এর এস্তোনিয়া, এই 8 বছরের মধ্যে আপনি মেজর পার্থক্য কি মনে হইতাছে আপনার কাছে? ওয়েল, আমার কাছে মনে হয় যে অনেক চেঞ্জ হয়েছে এই সময়টার মধ্যে। অ্যাটলিস্ট আমার চোখে আমি যেটা দেখছি, আমরা যখন আসছি তখন জিনিসপত্রের দাম কম ছিল, রেন্ট কম ছিল, এখানে ট্যাক্স ছিল 20%। তারপর পণ্যের উপর যে শুল্ক ধরা হয় এটাও কম ছিল। হুম হুম। বাট সত্যি কথা বলতে করোনা ভাইরাস আসার পরে জিনিসপত্রের দাম বাড়ছে সবকিছুরই। রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণেও অনেক চেঞ্জেস আসছে। তো হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়, প্রথম যখন আসছিলাম তখন জীবনটা একরকম ছিল, এখন অন্যরকম। শুধুমাত্র এদিক থেকে না, সব দিকে ভালো মন্দ তো আছেই, তাই না? করোনা ভাইরাসের সময় একটা ভালো দিক ছিল যে আপনার হোম অফিসের যে ব্যাপারটা এটা শুরু হয়েছে। বাসা থেকে আপনার হোম অফিস জবগুলো করা যাচ্ছে ইজিলি, যেটা করোনা ভাইরাসের আগে ছিল না। তার মানে ভালো দিক মন্দ দিক আছে। আবার এখন যেমন আপনার স্যালারি বাড়ছে। করোনা ভাইরাসের আগে প্রথম আমরা যখন ছিলাম তখন হুম হুম। এখানকার স্যালারিও কম ছিল। হুম But হুম। পণ্যের দাম বাড়ছে, আমরা কমপ্লেন করছি, বাট স্যালারিও তো বাড়ছে। তো হ্যাঁ, ভালো মন্দ অনেক কিছু আছে। সবকিছু মিলে আর কি লাইফটা, হ্যাঁ, কম্পেয়ার করলে অনেক দিক থেকেই করা যায়, পণ্যের দাম সত্যি কিন্তু কথা ওয়ার্ল্ড বলতে। ওয়াইড সব জায়গায় বাড়ছে, কিন্তু স্যালারি কিন্তু ভাই জাপানে বাড়ে নাই। জাপানে 36 বছর আগে জব শুরুতে যেই স্যালারি ছিল, আজকে পর্যন্ত মোটামুটি স্টার্টিং এর স্যালারি সেম। 18 মান মোটামুটি বেসিক স্যালারি ধরা হইতো 36 বছর আগে পর্যন্ত। 18 মান বলতে 1,80,000 ইয়েন। এখনো মোটামুটি অধিকাংশ জবে যারা ফ্রেশার ঢুকতেছে, এদের স্যালারি কিন্তু মোটামুটি 18 মান থেকে শুরু হয়, 1,80,000 ইয়েন থেকে। এরপরে এর বিভিন্ন সার্টিফিকেশন থাকলে এই ক্ষেত্রে স্যালারিটা বাড়ে। কিন্তু 36 বছর আগের দাম তুলনা করলে এখন প্রায় অনেক জিনিস আছে 10 গুণ 15 গুণ 20 গুণ হয়ে গেছে, যার কারণে। এখন জাপানের ব্যাপারটা না আমার কাছে মনে হয় টোটালি আলাদা ভাই। জাপান আমার কাছে মনে হয় যে তারা পৃথিবীর কোনো, জাপানিজরা পৃথিবীর কোনো জাতি না। হ্যাঁ, তাদের নিজেদের মনে করেন যে এত ভালো ভালো দিক আছে বলে শেষ করা যাবে না। তারা মনে করেন সেই ইলেকট্রনিক্স এর দিক থেকে ভালো, চিকিৎসার দিক থেকে ভালো। তারপর আপনার যে কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে হুম হুম। তারা যে পরিমাণ সময়টা দেয়, বা ওইটাকে পারফেক্ট করার জন্য যে সময়টা দেয়, নেক্সট লেভেল। ইভেন আমি একটা বই পড়ছিলাম আপনার ইকিগাই নামে। হ্যাঁ। এখানে আপনার মনে করেন যে জাপানিজরা যে যে কোনো জিনিসের ব্যাপারে যে কতটা পারফেকশনিস্ট, বা জীবন থেকে কোনো জিনিস কিভাবে অর্জন করতে হয় এইসব ব্যাপারে যে তারা কত স্টাডি করছে, আমি দেখছি। ট্রুলি লাইক তাদের থট টোটালি ডিফারেন্ট। তো এখানে যেহেতু বলতেছেন যে আপনার অনেক বছর ধরে আপনার হয়তো বেসিক যে স্যালারিটা ছিল, আমার মনে হয় যে তারা ওইরকম ভাবে চিন্তাই করে রাখছে, বা এখনকার লাইফস্টাইল অনুযায়ী আসলে জাপানিজদের কত টাকা ইনকাম হইলে তাদের চলে,
তারা ওইটা ক্যালকুলেট করে ওইভাবেই চলতেছে, তারা পিছায় যায় নাই আমার কাছে মনে হয়। না, তারা এইরকম সবার থেকে এগিয়েই অবশ্যই কোনো আছে। না কোনো চিন্তাধারা তো অবশ্যই আছে। আর আপনি যেটা বললেন যে ওদের কোয়ালিটি সম্পর্কে, জাপান কোয়ালিটি ভাই এটা আসলে অসাধারণ লেভেলের কোয়ালিটি। এখানে আসার পরে আমার মনে হইতাছে, কারণ ওদের ম্যানুফ্যাকচার কোম্পানি যেগুলো আছে, বাংলাদেশের কথা চিন্তা করেন অথবা আপনি এস্তোনিয়া অথবা ইউনাইটেড স্টেটের কথাই চিন্তা করেন, ওরা ধরেন কোনো একটা 100 পিস ধরেন সাপোজ ল্যাপটপ তৈরি করবে, তো অধিকাংশ ম্যানুফ্যাকচার কোম্পানিতে কিন্তু বলবে তুমি 5 পিস বা 10 পিস বেশি তৈরি করো, 5 পিস বা 10 পিস কিছু না কিছু একটা ঝামেলা হবে, ওই 5 পিস দিয়ে আমরা রিকভারি করে ফেলাবো। কিন্তু জাপানিজদের একটা মূল মন্ত্র হইলো তোমার 100 পিস বলছে মানে তুমি 100 পিসই বানাবা, 101 না। এবং ওই 100 পিস তুমি এমন ভাবে বানাও যাতে ওইখান থেকে কোনো একটা ত্রুটি বের না হয়। মানে ওদের ডেডিকেশন লেভেল সেই। ইকিগাই নামের হুম যে হুম। জিনিসটা বললেন, এটার অর্থ হলো তোমার জীবনের মূল লক্ষ্য কি। হ্যাঁ, তো ধরেন আমার টিচার, ওরা জিজ্ঞাসা করলাম সেন্সে আনাতানো ইকিগাই আনান্দেস্কা, মানে তোমার জীবনের উদ্দেশ্য কি, যে তুমি যে জন্মগ্রহণ করছো এই পৃথিবীতে আসছো, তুমি কি করতে চাও। কারণ ওর এক একটা ইকিগাই, এটা আপনার যে কোনো কিছু হইতে পারে। ওর ইকিগাই হইলো যে ফরেনার যারা আসতেছে এদেরকে আমি জাপানি ভাষা শিখাবো, এটাই আমার ইকিগাই। তো ওর যে মনে করেন শিখানোর মেথড, বা ও আরো কিভাবে একটা স্টুডেন্টের মানে সহজেই বুঝতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে প্রতিদিন হিউজ পরিমাণে রিসার্চ করে। মানে ও পারলে ওর জীবন যৌবন সব দিয়া দেয়। হ্যাঁ, মানে এটা হলো হুম ওদের হুম। অন্য একটা ব্যাপার, যখন ওরা একটা কাজ করতেছে এই কাজটার প্রতি ওরা এতটাই ডুইবা যায়। হ্যাঁ, মানে এটা ভাবার বাইরে। অবশ্য ফাঁকিবাজ যে নাই ব্যাপারটা কিন্তু এমনও না। বাট এই বইটার মধ্যে আমি একটা গল্প পাইলাম, এটা হ্যাঁ, হ্যাঁ, হলো একটা বড় একটা রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, হ্যাঁ, সে প্রতিদিন খুব ভোরে, ভোর রাতে অ্যারাউন্ড 3 o'clock আপনার মনে করেন ঘুম থেকে উঠবে, হ্যাঁ, উঠে নিজে মার্কেটে যাবে, হ্যাঁ, হ্যাঁ, গিয়ে বেস্ট টুনাটা কিনবে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে সে যাতে তার রেস্টুরেন্টে এই টুনাটা সেল করতে পারে। তো এখানে একটা কথা বলছে যে সে একটা বড় রেস্টুরেন্টের মালিক, তার কোনো অভাব নাই, হ্যাঁ, হ্যাঁ, তার কোনো ধরনের কোনো প্রয়োজনই নাই যে সে এত রাতে উঠে গিয়ে টুনা কিনতে হবে। হুম, সে তো একজন কর্মচারীকে এই দায়িত্বটা দিলেও পারে, কেন এটা করতেছে? তার কথা হইলো আমার রেস্টুরেন্টে বেস্ট টুনাটা যাতে আমি সার্ভ করতে পারি, এটা জন্য আমি মানুষকে দিতে পারি। তো আমি অন্য কারো উপর রিলে করলে সে হয়তো 9 দিন ভালো কাজ করবে, 10 দিনের দিন মানে 10 দিনের হিসাব করলে হুম, হুম, এমন হইতে পারে যে কোনো কারণে সে হয়তো সে ভালো কাজটা করতে পারতেছে না, এবং এটা আমি দেখতে পারতেছি না। কিন্তু আমি যদি ওইখানে নিজে স্বয়ং যাই, তাহলে আমি জানি আমি কোন জিনিসটা নিচ্ছি, আমি যেন বেস্ট জিনিসটা পিক আপ করে আমি নিয়ে আসতে পারি এবং মানুষকে এটা সার্ভ করতে পারি। মানে কোন ধরনের থট আসলেই, না, এটা নেক্সট লেভেল না রেসপন্সিবিলিটি ওদের আসলে। ভাই সেই লেভেলের রেসপন্সিবিলিটি। ধরেন আমি যেখানে পার্ট টাইম জব করতেছি, ও যে মালিক, কোটি কোটি টাকার মালিক। হুম হ্যাঁ, হুম। ও ধরেন ওর দোকানের সামনে একটা ময়লা পইড়া আছে, ও ওইটা ঝাড়ু দিয়া নিজেই এই ময়লা ক্লিন করতেছে, কোনো প্যারা নাই। ওয়াশরুম, সুপার শপ ওয়াশরুম সবাই ইউজ করে। প্রত্যেক দিন ধরেন এই দোকানে প্রায় 2400-র মতো মানুষজন আসে কাস্টমার। তো কেউ একজন নোংরা করে যাইতেই পারে। ও যদি যায় দেখে যে ওয়াশরুম নোংরা আছে, কোনো স্টাফকে বলার সময় নাই, যে স্টাফ যদি ব্যস্ত থাকে কোনো কিছু মানে প্যারা নাই, ও নিজেই দেখা গেল ব্রাশ নিয়ে যায় ক্লিন করতেছে। মানে ওদের দায়িত্ববোধ এবং কাজের প্রতি যে কি পরিমাণে সম্মান ভাই, এটা আসলে মানে বইলা একটা মানুষের বুঝানো আসলে খুবই টাফ। অসাধারণ না, এই লেভেলের। জিনিসগুলো থেকে শেখার অনেক কিছু আছে আমাদের, সত্যি কথা বলতে শেখার অনেক কিছু আছে হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই। জাপানে আসার পরে ভাই তো আমার এটাই বললাম। চিন্তাধারা হিউজ চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমরা হয়তো বা পরবর্তী কোনো একটা পডকাস্ট আলোচনা করব। তো আমরা যেটা ডেফিনেটলি। টপিকটা নিয়ে কথা বলতে চাইতেছিলাম, কারণ প্রথমে যখন আমরা নতুন একটা দেশে যাই, নতুন কালচার, নতুন ভাষা, নতুন আবহাওয়া, সবকিছু নতুন, নতুন মানুষজন, তো আমরা প্রথম দিক থেকে হিউজ পরিমাণে সমস্যার ফেস করি। পরিচিত কেউ থাকলেও কিছু কিছু সমস্যার ফেস করি, পরিচিত আশপাশে কেউ অথবা বাঙালি আশপাশে না থাকলে আমাদের ঝামেলা আর একটু বাড়ে। তা আপনার যতদূর মনে আছে, আপনি 18 সালে যাওয়ার পরে প্রথম 1 সপ্তাহে যে মেজর 2-3টা ঝামেলার কথা বলেন যেগুলো আসলে আপনার খুব প্যারা দিছে। ওয়েল, আমি যখন প্রথম আসছি আমার এখানে বন্ধু ছিল। তো হুম, হুম, আমার উম, বেশ কিছু ইনফরমেশন আমি তাদের কাছ থেকে পাইছি, হুম, হুম, যেটা আমার জন্য হেল্পফুল হয়েছে। বাট তারপরেও আমি বলবো যখন নতুন কেউ প্রথমে আসে, হুম, হুম, তাদের যদি খুব পরিচিত কেউ না থাকে,
তাদের একটা ব্যাংক অ্যাকাউন্টে যেমন দরকার হয়, ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয়, হুম হুম হ্যাঁ, তো এটার ব্যাপারে ইনফরমেশন নেওয়ার দরকার আছে। তো যদি পুরাতন কারো কাছ থেকে এটা পাওয়া যায় ফাইন, যদি না হয় তাহলে ক্লাসমেটদের কাছ থেকে অনেক সময় পাওয়া যায়, হুম হুম বা ইউনিভার্সিটির হেল্প ডেস্ক থেকেও নেওয়া যায় এই হুম ইনফোটা। ইউনিভার্সিটিও অনেক ক্ষেত্রে হেল্প করে এই ব্যাপারে। যদি বলেন কেমন, তারা একটা লেটার ইস্যু করে এস্তোনিয়ার জন্য। যে ব্যাপারটা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হইলে আপনার তো অ্যাটলিস্ট টিআরপি কার্ডটা লাগবে। হুম হুম তো টিআরপি কার্ড পেতে পেতে দেখা যায় যে আপনার অ্যারাউন্ড 2 মান্থস লাগে হুম এস্তোনিয়াতে আসার পরেও। কারণ স্টুডেন্ট আসে ডি ভিসা নিয়ে আসার পরে তারা টিআরপি কার্ডের জন্য অ্যাপ্লাই করে। হুম হুম তো এটা পেতে পেতে যেহেতু সময় লাগে, ইন দ্য মিন টাইমে স্টুডেন্ট তো দেখা যায় পকেট মানি নিয়ে আসছে বা কিছু টাকা পকেটে করে নিয়ে আসছে হুম হুম তার রেন্টের জন্য, ফুডের জন্য, তাই না? এ টাকাটা সে কোথায় রাখবে? একটা ব্যাংক অ্যাকাউন্টের দরকার হয়। হুম হুম তখন স্টুডেন্টকে ইউনিভার্সিটি হেল্প করে যেভাবে, একটা লেটার ইস্যু করে যে ব্যাংক বরাবর, যে আমি আমাদের স্টুডেন্ট এই কোর্সে আসছে, হুম হুম তাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য অনুমতি দেয়া হোক। হুম হুম তখন ওই স্টুডেন্টটা ওই লেটারটা শো করে অ্যাকচুয়ালি ব্যাংকে, সে তার নিজের যে আইডি কার্ড, অনেক সময় একটা ব্যাংক ফি থাকে, এটা ডিপেন্ড করে ব্যাংক, ভেরি করে ব্যাংক টু ব্যাংক অনুযায়ী। তো সে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে এবং তার কাছে যে টাকাগুলো আছে সেগুলো এখানে রাখতে পারে। তো এটা একটা মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমি বলবো, যে দরকার প্রত্যেকটা স্টুডেন্টেরই হুম হুম ব্যাংক অ্যাকাউন্ট খোলা। তারপর আরো একটা ব্যাপার আছে, আপনার টিআরপিটা যখন হাতে চলে আসে হুম হুম তখন মনে করেন স্টুডেন্টরা জব খুঁজতে পারে। আচ্ছা জব আচ্ছা খোঁজার প্রথম রিকোয়ারমেন্টই হলো টিআরপিটা হাতে থাকতে হবে। হুম হুম তো জব খোঁজার জন্য আপনার, যদি আবারও আমি রেফার ব্যাক করছি যারা পরিচিত আছে তাদের কাছে যাওয়া, অথবা এখানে কিছু পোর্টাল আছে যেমন আপনার cv.ii, হুম হুম সিভি কেসকুস, হুম হুম তারপর লিঙ্কডইনের মাধ্যমে জব খোঁজা যেতে পারে। হুম হুম আর যদি কেউ মনে করে যে না, আমি নিজে সিভি তৈরি করে, আমি সিভি প্রিন্ট করে আমি ডোর টু ডোর যাবো রেস্টুরেন্ট গুলোতে হুম বা হুম সুপার শপ গুলোতে, যেখানে আপনার ইংলিশ স্পিকিং জব গুলো পাওয়া যায়, হুম এটাও হুম করতে পারে মূলত তারা। আমি আসার পর সিরিয়াসলি আমি যেটা করছি, আমি সিভি প্রিন্ট করে নিজে গিয়েছি এবং অনলাইনেও আমি অ্যাপ্লাই করেছি। হুম হুম। আচ্ছা, আমাকে, এই আমার জায়গায় জন্য এই এটা বেশ জায়গায় হেল্পফুল হয়েছে। একটা কোশ্চেন হলো, আপনার টিআরপি জাপানের ক্ষেত্রে যেটা হয়, ধরেন কোনো একটি স্টুডেন্ট যখন ও ইমিগ্রেশন পার হয়ে জাপানে আসছে, তো জাপানের ইমিগ্রেশন থেকেই ওরে টিআরপি কিন্তু সাত সাত বানায়া এরপরে ওরে এয়ারপোর্ট থেকে বের করতেছে। মানে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু জাপানের জাইরো কার্ড যেটা টিআরপি রেসিডেন্সিয়াল কার্ড যেটা, এটা পাওয়া যাইতাছে। তো এস্তোনিয়ার ক্ষেত্রে এটার পাওয়ার প্রসেসটা কি? আচ্ছা, এখানে প্রথমে হলো ডি ভিসা, হলো আপনার শর্ট টার্ম, লং টার্ম ভিসা। আমি বলবো না এটা শর্ট টার্ম ভিসা, অ্যাকচুয়ালি লং টার্ম ভিসা। হুম হুম কিন্তু এটা হলো আপনার স্টিকার ভিসা। তো একটা স্টুডেন্ট যখন প্রথম ডি ভিসার জন্য অ্যাপ্লাই করছে তার কিন্তু অনলি 10 ওয়ার্কিং ডেজ লাগছে। হুম তারা সব ডকুমেন্ট ভেরিফাই করছে, ভেরিফাই করার পর তারা ডি ভিসাটা ইস্যু করছে যাতে স্টুডেন্ট হুম তাড়াতাড়ি এসে সে ক্লাস অ্যাটেন্ড করতে পারে। কিন্তু টিআরপি কার্ডটা হইলো মূলত আপনার, এটার মধ্যে আপনি এখানে যত ডিজিটালি যে প্ল্যাটফর্ম গুলো ইউজ করবেন, হুম হুম এটা ইউজ করেই ইউজ করতে পারবেন। কথার কথা, আপনি একটা ফ্যামিলি ডক্টর দরকার, আপনার আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকলে ফ্যামিলি ডক্টর আপনি পাচ্ছেন, যেটা ফ্রি হুম টোটালি। হ্যাঁ, আপনার যত হেলথ রিলেটেড রেকর্ড আপনার এই টিআরপি কার্ডের আন্ডারে যে নাম্বারটা হুম হুম এখানে রেকর্ড থাকছে। আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছেন, তো হুম হুম আপনার ইউনিভার্সিটি যত এডুকেশন ডিটেলস সবকিছু যদি অনলাইন পোর্টালে কেউ ইউজ করতে চায়, টিআরপি কার্ডের আন্ডারে থাকছে। হুম হুম বা আপনি ফ্রি বাস, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন। টিআরপিটা যদি থাকে, একটা পাবলিক ট্রান্সপোর্ট কার্ড কিনে তারপর এটাকে লিংক করলে আপনি ফ্রিলি ইউজ করতে পারছেন। টিআরপি কার্ডটাও আমি বলবো যে একটা স্টুডেন্টের জন্য সেন্টার পয়েন্ট, লাইক যেটা ইউজ করে সে মূলত সবকিছু করছে হুম হুম এখানকার ডিজিটাল সিস্টেমের মূলত। হ্যাঁ, তো টিআরপি কার্ডটার জন্য তারা মূলত বেশি সময় নেয়। এখানে ডিভিশনে আসে, আসার পরেই টিআরপি কার্ডের জন্য অ্যাপ্লিকেশনটা করে। এবার আমরা মেইন পয়েন্টে যাচ্ছি আর কি, এগোচ্ছি। ডিবির সাথে যে ডকুমেন্ট গুলো লাগে, মনে করেন আপনার পাসপোর্ট কপি, অ্যাডমিশন লেটার, হুম হুম তারপর আপনার ছবি, হুম ডি ভিসা ফর্ম, তারপরে আপনার এডুকেশনাল ডকুমেন্টের কপি, ব্যাংক স্টেটমেন্ট, ডি টিআরপি কার্ড অ্যাপ্লিকেশনের সময়ও এইটাই, এগুলোই লাগে। ডি ভিসা ফর্মটা ছাড়া এখানে টিআরপি অ্যাপ্লিকেশন ফর্মটা লাগে। টিআরপি কার্ডের জন্য অ্যাপ্লাই করলো, প্লাস বায়োমেট্রিক দিয়ে আসলো এখানকার পুলিশ অ্যান্ড বর্ডার গার্ডে গিয়ে। হুম হুম এখানে বলে পিপিএ, পুলিশ অ্যান্ড বর্ডার গার্ডকে।
পিপিএ বলে সংক্ষেপে ইউজুয়ালি। হুম হুম। তো এখানে গিয়ে দিয়ে আসার পরে তারা বলে সাধারণত 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ডিসিশন জানাবে। দেখা যায় যে 2 মাস হইলেই ইউজুয়ালি ডিসিশনটা জানাই দেয়, মোটামুটি ভালো সময় নেয়। আমার মনে হয় যে ওরা এটা করে কারণ ওদের অ্যাসাইন করার জন্য কিছু কেস অফিসার থাকে যারা এই কেসগুলো দেখে। হুম হুম। কেউ একজন অ্যাপ্লিকেশন করার পরে হয়তো তাদের 10 জন কেস অফিসার আছে ফর এক্সাম্পল, হুম হুম। কিন্তু অ্যাপ্লিকেশন পড়ছে মনে করেন 1,000। এবার এই 10 জনকে এইগুলা ডিভাইড করে দেওয়া হচ্ছে। হুম, বুঝতে এই পারছি। কারণে হয়তো একটু বেশি সময় লাগে, আই বিলিভ। হুম, তাহলে আপনি একটু আগে যে ব্যাপারটা এক্সপ্লেন করলেন, আপনার টিআরপি পাওয়ার আগেই তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য প্রসেসিং শুরু করতে পারে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি পারে। ইউনিভার্সিটির ওইখান থেকেও রেফারেন্সের ডকুমেন্ট নিয়ে। হ্যাঁ, হুম। একটা লেটার কিন্তু নিয়ে, জাপানের একটা ক্ষেত্রে এটা ডকুমেন্ট হয় না। নিয়ে। জাপানের ক্ষেত্রে যেহেতু আমি জাইরো কার্ড বা রেসিডেন্সিয়াল কার্ড এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে আমি বা ওই সময় পাই যাইতাছি, এর পরবর্তী কাজ হইলো ওর সিটি হলে যাওয়া। সিটি হলে গিয়া ও যখন জাইরো কার্ড পাইছে বা রেসিডেন্সিয়াল কার্ড যেটা হুম হুম পাইছে, হুম। অ্যাড্রেস কিন্তু নাই। তো প্রথমে অ্যাড্রেস প্রিন্ট করাইতে হয় সিটি হল থেকে। আর ওই সময় চাইলে কেউ ওর হেলথ ইন্স্যুরেন্সের কার্ডের জন্য আবেদন করতে পারে। তো যখন হুম হুম ওর জাইরো কার্ড বলতে রেসিডেন্সিয়াল কার্ডের অ্যাড্রেস রেডি হয়ে গেল, এর পরবর্তীতে ওর যাইতে হবে ব্যাংকে, কারণ ওর হুম হুম জাইরো হুম হুম কার্ড কমপ্লিট না হওয়া পর্যন্ত ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না। এই ক্ষেত্রে স্কুলের হুম কোনো হুম রেফারেন্স বা কোনো ডকুমেন্টে কাজ হবে না, এই ক্ষেত্রে তোমার জাইরো কার্ড লাগবেই। তো হুম 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 হুম। ওইটার তোমার অ্যাড্রেস লাগানো লাগবে। এরপরে ও ব্যাংকে গেল, ব্যাংকে যাওয়ার পরে এরপরে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। এর পরবর্তী অধ্যায় আসে আপনার সিম কার্ড কেনা। কারণ এই হুম জায়গায় হুম যেই ট্রানজেকশন গুলো হইতাছে বা আপনার ক্রেডিট কার্ড হোক অথবা কোনো বিল হোক, অধিকাংশ জিনিসই আপনি ব্যাংক থেকে ট্রান্সফার করবেন। বাসায় ধরেন কোনো হুম একটা হুম হুম হুম। কাগজ গেল, বারকোড স্ক্যান করে পেমেন্ট করলেন, ওইটা আসলে চান্স কম। যার কারণে সিম কার্ড কিনতে গেলে ওর অবশ্যই হইল গিয়া ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আপনাদের ওখানে সিম কার্ড কেনার প্রসেসটা কি? সিম কার্ড কেনার জন্য কেউ যদি চায় প্রিপেড কেনার জন্য, হুম হুম। প্রিপেডও কিনতে পারে। এটা শুধুমাত্র আইডি শো করেও কিনতে পারে, যখন টিআরপি পাবে না তখনও কিনতে পারে। আর যদি কেউ মনে করে পোস্ট পেইড ইউজ করবে, হুম হুম। তাহলে আপনার কিছু সার্ভিস আছে, সার্ভিস প্রোভাইডার আছে যেমন টেলিয়া, টেলি2, এলিসা। এদের যে কারোর কাছে গিয়ে, বাট এটার জন্য টিআরপির প্রয়োজন হয়। টিআরপিটা হাতে পাওয়ার পরে তারপরে আপনার পোস্ট পেইডের জন্য সে সার্ভিসগুলো নিতে পারে ওইসব কোম্পানির থেকে। সিমের আপনার অফার কি কি থাকে, এমবি এবং মিনিটের, এবং এটার মোটামুটি মান্থলি খরচ এভারেজে কেমন হয়? এখন বেশিরভাগ স্টুডেন্ট যারা আসে তারা প্রিপেডই ইউজ করে। দেখা যায় যে আপনার 5 ইউরো দিয়ে একটা সিম পেয়ে যাচ্ছে, প্লাস 1 মাসে হয়তো আপনার মনে করেন 300 মিনিটস পেয়ে যাচ্ছে, হুম। অ্যারাউন্ড আপনার 5 GB পেয়ে যাচ্ছে। তো 5 GB দেখা কি যায় হয়? যে ওয়েল আপনার এখানে ওয়াইফাই বেশিরভাগ জায়গাতেই ফ্রি। আচ্ছা, ফ্রি বলাটা ভুল হবে, যদি মনে করেন আপনি হোস্টেলে থাকেন স্পেশালি, বা আপনি ইউনিভার্সিটিতে থাকেন, ওখানে আপনি ফ্রি ওয়াইফাই পাচ্ছেন। হুম হুম। তো বেশিরভাগ স্টুডেন্ট এসে দেখা যায় যে ইউনিভার্সিটির হোস্টেলে থাকছে। তো হোস্টেলে বা ইউনিভার্সিটিতে যে টাইমটা স্পেন্ড করতে হচ্ছে, ওই সময়টা তো তার নিজের মোবাইল ডাটার ইউজ করতে হচ্ছে না, হুম হুম। শুধুমাত্র বাইরে। না, এই তো জায়গার যেহেতু ক্ষেত্রে। প্রথম যেহেতু স্টুডেন্ট অবস্থাতে কেউ টাকা খুব বেশি খরচ করতে চায় না, তো দেখা যায় যে ম্যানেজ করতে হয়, বুঝছেন। অনেকে, বেশিরভাগ মানুষ ম্যানেজ করে আমি যেটা দেখছি। বাট যদি কারো টাকা পয়সা নিয়ে সমস্যা না থাকে, ডেফিনেটলি তারা হয়তো আরো 10 GB, 15 GB, 30 GB যে প্যাকেজ গুলো এগুলো কিনতে পারে। না, একটু আবার খরচ বেশি টাকা হবে এই পয়সার আর থেকে কি। আবার অন্য ব্যাপারের যদি দরকার হয় যে না আমার হোস্টেল অথবা রাইট। ইউনিভার্সিটির বাহিরেও আমার দরকার আছে, তাহলে ওটা অবশ্যই নিতে হবে। হুম হুম। উম, ডেফিনেটলি। হুম হুম। 5 ইউরো হইলে এটা তো আসলে মোটামুটি চিপই বলা যায়। হুম, ঠিক আছে। এই আর জায়গায় যদি কিন্তু কেউ আসলে। পোস্ট পেড করে, আপনার দেখা যায় যে অ্যারাউন্ড আপনার 12 ইউরো মতো দিলে আপনার কিছু সার্ভিস প্রোভাইডার আছে যারা আপনার 20 to 30 GB ইন্টারনেট দিচ্ছে, হুম হুম। আনলিমিটেড কল করার অপশন দিচ্ছে। আবার ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আপনার অ্যারাউন্ড 200 মিনিটস কল করার সুযোগও দিচ্ছে। হুম হুম। এরকম কিছু সার্ভিস প্রোভাইডারও আছে। এই জায়গায় কিন্তু সিমের খরচ ইউজ বলতে এই জায়গায় তিন চারটা যেমন। সিম কোম্পানি আছে, যেমন এইউ, এরপরে ওয়াই মোবাইল, রাকুতেন,
তো প্রত্যেকটারই ধরেন প্রত্যেক মাসে 20 জিবি ইউজ করতে পারবেন, আর 5 মিনিট অথবা 10 মিনিট, 10 মিনিট বলতে আপনি একবার কল দিলেন, মোটামুটি 9 মিনিট 50 সেকেন্ডে কাইটা দিলেন, আপনি আরেকবার কল দিলেন, যতবার কল দেন সমস্যা নাই, এইটাকে এইভাবে 10 মিনিট ধরা হয়। তো এইভাবে হুম হুম যদি হুম হুম। করে মোটামুটি এখন 4,500 5,000 ইয়েন বলতে বাংলাদেশি টাকায় ধরেন 4,000 টাকা এক মাসের জন্য। ওয়াও। হ্যাঁ, এটা আমার কাছে একটু বেশি মনে হয়। আর আমি এখন যেটা ইউজ করতেছি রাকুতেন, ওদের হলো আমি কোনো মিনিট নেই নাই, আনলিমিটেড এমবি, কারণ বাসায় আমার ওয়াইফাই নাই, রাউটার নাই, রাউটার নিতে গেলে ওই জায়গায় প্রায় আবার খরচ আছে প্রায় 4,000 5,000 টাকার মতো। এই হুম হুম তো হুম আমি হুম হুম। ভাবলাম যে ওইটা না নিয়ে রাকুতেনের একটা অফার আছে, 3300 ইয়েন বাংলাদেশি টাকায় ধরেন 2,900 বা 3,000-এর মতো, আনলিমিটেড হুম আমি হুম এমবি হুম ইউজ করতে পারতাছি, যার কারণে বাসায় রাউটার না থাকলেও আমি ডঙ্গল না কি বলে ওই কেবলের হুম মাধ্যমে হুম 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 ওয়াইফাই দিয়া হুম হুম। আমি আমার পিসিতে চালাইতে পারতাছি। কারণ দেখা গেল গত মাসেও মেবি 170 জিবির মতো আমি খরচ করছি এইটা। ভাই 170 গিগা আপনি কেমনে খরচ করেন? ছবি দেখি তো ভাই, প্রচুর পরিমাণে ছবি দেখি। ও। আবার ধরেন ওকে। 5-7টা ওয়াও। প্রত্যেক মাসে যদি মনে করেন 15টা 20টা করে ভিডিও আপলোড দেই, তো এক একটা ভিডিওর যদি আপনার 2 জিবি কইরা 2.5 জিবি কইরা ওই জায়গায় খায়, এই- হুম 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 এইভাবে চলে যাইতাছে। হুম 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 হুম। হুম। না, আমি টের পাচ্ছি না কারণ আমার বাসার ওয়াইফাইটা আনলিমিটেড তো। আমি মানে দেখার সুযোগ পাই না, আমি জানি না আমি কতটা আসলে খরচ করি। আমাদের ওই যে বাট আপনার কথা শুনে এখন আমার কিউরিসিটি হ্যাঁ, বাড়ছে আর কি, হয়তো চেক করা ওদের দরকার। কোম্পানির অ্যাপস আছে, তো ওইখানে দেখা যায় যে আমি কত জিবি ইউজ খরচ করছি, এটা দেখা যায়, এবং এই মাসে হুম কত হুম হুম পেমেন্ট করতে হবে এটাও আসে। আচ্ছা, আমরা হুম পরবর্তী হুম আরেকটা ব্যাপার হুম হুম আসি। পরবর্তী ব্যাপার হলো যাওয়ার পরে আমরা স্টুডেন্ট প্রোগ্রামে যখন যাই, তো অধিকাংশ ইউনিভার্সিটি এবং জাপানের ক্ষেত্রে স্কুলগুলার ওদের কিন্তু হোস্টেল আছে, এবং আমরা জাপানে যখন ফাইল প্রসেস করি, স্টুডেন্ট কিন্তু মোটামুটি 6 মাস অথবা 1 বছর ওদের রিকোয়ারমেন্টই থাকে স্কুলের, যে তুমি প্রথম 6 মাস আমার ডরমিটরিতে তোমার থাকতেই হবে, এর পরবর্তীতে চাইলে তুমি আলাদা বাসা নিয়ে থাকতে পারো। এবং হুম হুম। এই সময়টা আসলে ভালোই কাটছে, কিন্তু পরবর্তী যখন আমরা বাসা খুঁজতে গেছি, এটা আসলে হিউজ একটা প্যারা। হিউজ প্যারা কেন জাপানের ক্ষেত্রে, কারণ এই জায়গায় আপনি যখন ফুল টাইম জব না করবেন, এই ক্ষেত্রে আপনি মানে যখন কোনো একটা বাসা ভাড়া নিতে চাবেন, অধিকাংশ হুম 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 মানুষজন বা বাড়ির মালিক যারা আছে এরা আসলে প্রেফার করে না, কারণ তুমি স্টুডেন্ট, একটা বাসা ভাড়া যদি হয় ধরেন 35,000 40,000 ইয়েন, এই টাকাটা তুমি কিভাবে দিবা বিশ্বাস করে না। আবার অনেক কোম্পানিও আছে যারা বাসা খুঁজে দিতে হেল্প করে, এরাও আসলে স্টুডেন্ট যখন বাসা নিতে চায় ইন্ডিভিজুয়াল ভাবে, স্কুল অথবা ইউনিভার্সিটির রেফারেন্স দিলেও এটা আসলে তেমন একটা অ্যালাউ করে না, খুব কম। হ্যাঁ, হুম 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 যার কারণে স্টুডেন্ট অবস্থায় বাসা পাওয়াটা খুব টাফ, এইভাবে কোনো এজেন্সির মাধ্যমে অথবা নিজে ট্রাই করলে। তো এই জায়গায় একটা হুম জিনিস হুম হুম করে হুম যে বিভিন্ন চাইনিজ অথবা জাপানি যারা আছে, যারা মূল বাড়িওয়ালা না বা ভাড়া নিছে, হুম হুম ভাড়া নিয়ে ভাড়া দিতেছে, এদের হুম কাছ হুম থেকে হুম পাওয়া হুম যায়। হ্যাঁ, দেখা গেল এই হুম হুম ভাড়াটা হুম আমি হুম দিতেছি ওই এজেন্সিরে, এজেন্সি দিতেছে বাড়িওয়ালারে, অথবা ওই এজেন্সি দিতেছে অন্য এজেন্সিরে। হ্যাঁ, তো এই হুম ক্ষেত্রে হুম 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 মূল যে বাড়িওয়ালা অথবা বাড়ির যে মূল যে ওনার, এর প্যারা নাই যে আমি কার কাছে দিতেছি, এ ওই লোকের কাছ থেকে নিতে আছে, মধ্যস্থ হুম ওদের হুম কাছ হুম থেকে। হুম 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 আর এই জায়গার, হুম হ্যাঁ, হুম। এটাই হলো মূল সমস্যা। আপনার ওইখানে আসলে কি এমন কোনো প্যারা হয় কিনা বাসা খোঁজা ওয়েল, নিয়ে? আমাদের এখানে প্রথমত যেটা এখানে ইউনিভার্সিটি গুলার এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই যে তোমার হোস্টেলে থাকতেই হবে। হুম হুম বা হোস্টেলে থাকলে আমার মনে হয় স্টুডেন্টদের জন্যই ভালো, সত্যি কথা বলতে। নেটওয়ার্কিং এর জন্য, পড়াশোনা করার জন্য, যদি গ্রুপ স্টাডি করতে চায়, হুম হুম এইসবের জন্য। আর যদি কেউ মনে করে যে না আমি বাসা খুঁজতে চাই, সেটাও করতে পারে। আপনার এখানে কিছু প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্ম, কেবি.ই, হুম হুম সিটি24। হুম হুম আরো একটা প্ল্যাটফর্ম আছে, আমার নামটা ঠিক মনে আসছে না এই মুহূর্তে, রেনদিন। রেনডিন নামে একটা প্ল্যাটফর্ম আছে। হুম হুম। তো এইসব প্ল্যাটফর্ম থেকে আপনার ইজিলি বাসা খুঁজে পাওয়া যায়। তো হ্যাঁ, আমাদের এখানে যে একদম প্রবলেম নাই তা না। স্টুডেন্ট হইলে যদি স্টুডেন্টের জব না থাকে, তাহলে একটু প্যারা তো হয়ই, কারণ ওনাররা মনে করেন জিজ্ঞাসা করতে পারে যে তুমি কিছু করছো না, তুমি কিভাবে পে করবা।
বলতে পারে হয়তো স্টুডেন্ট যে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিচ্ছে। হুম হুম তারপরেও আর কি তারা মনে করে যদি কারো একটা ভালো জব থাকে বা অ্যাটলিস্ট কোনো জব থাকে, তাকেই হয়তো বাসাটা দেওয়ার জন্য তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি যেটা দেখছি। হুম হুম আবার কিছু বাড়িওয়ালা আছে তারা অতটা কেয়ার করে না, যে ঠিক আছে, উম, তুমি প্রতি মাস শেষে আমাকে না মাসের প্রথমে টাকা দিচ্ছ, 10 তারিখের মধ্যে আমাকে প্রথম পুরা মাসের টাকা বুঝাই দেবা, আমার কোনো সমস্যা নাই। আবার 1 মাসের অ্যাডভান্স বা 2 মাসের অ্যাডভান্স তো নিয়ে রাখছেই। হুম হুম এটাও একটু রিস্ক ফ্রি বা হ্যাসেল ফ্রি বলতে পারেন। হুম। এই জায়গায় ধরেন ও জাপান হোক অথবা এস্তোনিয়া অথবা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে আমার মনে হয় যে ক্যান্ডিডেট এ যদি প্রোঅ্যাক্টিভ থাকে প্রথম দিক থেকে অনেক ব্যাপারে কিন্তু বেনিফিট পাইতে পারে। বেনিফিট পাইতে পারে বলতে কেমন? কারণ এখন যদি আমরা ফেসবুকে প্রত্যেক দিনই কিন্তু স্ক্রল করতে করতে 2-4 ঘন্টা সময় এমনি পার করে দিতে আছে। এখন ও চুজ করলো জাপানের ধরেন হিরোশিমার একটা সিটিতে যাবে। ওই সিটি লেখা যদি সার্চ করে ও কোনো না কোনো একটা গ্রুপ অবশ্যই পাওয়া যায়, ফেসবুক গ্রুপ 10 জন 20 জন 30 জন বাঙালি এখানে আছে। ওই জায়গায় দু এক হুম জায়গায় হুম হুম পোস্ট হুম। করলে ও যদি কোনো স্কুল সম্পর্কে অথবা ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চায় এদের কাছ থেকে কিন্তু রিয়েল এক্সপিরিয়েন্স জানতে পারে। এবং পয়েন্ট 2 হইল বাসা খোঁজার ক্ষেত্রেও অথবা বাংলাদেশ থেকে যখন অনেকের দরকার হয় যে আমি অমুক এলাকাতে একটা বাসা চাই খুঁজতে চাইতাছি, তো ওই এলাকা সম্পর্কে যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে একটু ঘাটাঘাটি করে কাউরে না কাউরে আমার মনে হয় অবশ্যই পাওয়া যাবে। এদের মাধ্যমে কিন্তু বাসা ম্যানেজ করতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি আমার মনে হয় এস্তোনিয়ার ক্ষেত্রেও হ্যাঁ এই জিনিসটা কাজে দিতে পারে, সত্যি কথা বলতে। আবার অনেক ক্ষেত্রে এটাও হয় যে কোনো একটা গ্রুপে যদি অ্যাড হয়ে থাকে, লাইক কথার কথা এক্সপার্ট ইন তালিন, বা হুম বাংলাদেশিদের জন্য একটা গ্রুপ আছে এখানে, যারা বাংলাদেশি তাদের একটা গ্রুপ আছে, একটা না মনে হয় 2টা। তো এরকম গ্রুপগুলোতে যদি অ্যাড হয়ে থাকে, হুম কেমন হুম হয় যে অনেকে হয়তো একটা বড় বাসা নিয়ে সে সাবলেট দিচ্ছে, হুম হুম বা সে একটা ছোট বাসায় নিছে, সে সাবলেট দিচ্ছে, একটা রুম সাবলেট দিচ্ছে। হুম হুম এইসব ক্ষেত্রে ওই রুম গুলোও তারা নিতে পারে চাইলে। বা এটা শুধুমাত্র বাঙালি হতে হবে তা না, অন্যান্য ফরেনার বা এস্তোনিয়ানরাও আছে যারা হয়তো মনে করেন যে বিভিন্ন গ্রুপে সাবলেট দেওয়ার জন্য অফার করছে, হুম হুম তাদের কাছ থেকেও নিতে পারে। হুম। হ্যাঁ, এটা একটা ভালো মাধ্যম হ্যাঁ, তাহলে পুরো টিপস এস্তোনিয়াতে হইতে পারে যারা পড়তে আসবে ধরেন তাদের জন্যই। এস্তোনিয়া হোক অথবা জাপান। জাপানের ক্ষেত্রে যদি বলি জাপানের জুআপ নামের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ এবং পেজ আছে। হুম এইটা আসলে খুবই পপুলার। পপুলার কারণ কি, যে এলপিটি যে পরীক্ষাটা আছে সরকারি পরীক্ষা এইটা জুয়াবি ম্যানেজ করে। হুম হুম হুম। তো জাপান ওকে। সংক্রান্ত ভাষা সংক্রান্ত এবং প্রসেসিং সংক্রান্ত প্রচুর পরিমাণে কথাবার্তা ওই জুয়া গ্রুপের মধ্যে হয়। তো যে জাপান সম্পর্কে হুম আগ্রহী হুম হুম হুম। ওর কোনো কোশ্চেন যদি থাকে ওই গ্রুপের মধ্যে পোস্ট করলেও কারো না করে কিন্তু অবশ্যই রিস্ক করতে পারবে। তো প্রত্যেকটা হুম হুম। কান্ট্রির ক্ষেত্রেই এমন কিন্তু 2-4টা গ্রুপ বা পেজ আছে যা খুবই অ্যাক্টিভ। তো ওই জায়গায় একটু ঘাটাঘাটি হুম হুম। করলে বা নিজের সমস্যা যেগুলো আছে এটা বাসা খোঁজা হোক অথবা কোনো একটা ডকুমেন্ট রিলেটেড হোক বা জব রিলেটেড হোক, যে ভাই আমি এই এলাকায় থাকতেছি জব পাইতেছি না, এই এলাকায় এমন কি কেউ আছেন আমাদের পারলে একটু হেল্প করেন, আওয়াজ তুললে অবশ্যই কোনো না কোনো একটা সমাধান বের হয়ে মানে চান্স আছে। হ্যাঁ, চান্স আছে, কথা সত্য। উম, আচ্ছা, এই যে পার্ট হুম টাইমের হুম কথা বললাম, তো প্রথম দিক থেকে আসার পরে কিন্তু এটা আসলে আর একটা বিশাল সমস্যা। হ্যাঁ, কারণ দিন যাইতাছে মানে আমার টিউশন ফির টাকা ম্যানেজ করতে হইতাছে বা এই টাকা আমার দিতে হবে। হুম পরবর্তী বছর হইলেও এই বছর হুম কিন্তু হুম আমার সেভ করে রাখতে হবে। আমার বাসা ভাড়ার টাকা দিতে হবে, গ্যাস পানি বিদ্যুৎ সিম এগুলোর খরচ কিন্তু আমার প্রত্যেক দিন মানে আগামী মাসের আসতেই আছে। আবার হুম খাবার হুম। দাবার খরচ মানে প্রত্যেক মাসে একটা অ্যাপ্রক্সিমেটলি জাপানের ক্ষেত্রে দলের 70-80 হাজার, এস্তোনিয়ার কথা আপনি বলছিলেন আগের পডকাস্টে মোটামুটি প্রায় 70,000 ইয়েন। এই খরচ কিন্তু আর দ্বিতীয় মাসের জন্য আসবে। তো পার্ট টাইম জব যে যত দেরিতে পাবে এর জীবন কিন্তু তত দুর্বিষহ, কারণ প্রথম দিক থেকে আসার কারণে ফর শিওর। হ্যাঁ অনেক অনেক ঝামেলা বা অনেক সময় দেখা যায় যে আমরা দেশ ছেড়ে আসছি, অনেক ফ্রেন্ড সার্কেল ছিল বাংলাদেশে নাই, খুবই একাকিত্বে ভুগি, মায়ের কথা মনে পড়ে, খালাতো বোনের কথা মনে পড়ে, সকিনার কথা মনে পড়ে, এর মধ্যে আবার জব নাই পুরা মাথাই নষ্ট। তো জবটা আসলে হিউজ। তবে কিছু মানুষ আছে, আমার কাছে মনে হয় যে তারা হয়তো জব করে না, আমি এরকম কিছু ফরেনার এখানে দেখছি, হ্যাঁ হ্যাঁ বাঙালিও,
শুধু অন্যান্য ফরেনার না, বাংলাদেশি ফরেনারও আমি দেখছি, হুম হুম। তাদের যথেষ্ট ফ্যামিলি সাপোর্ট আছে এবং তারা, তাদের ফ্যামিলি মনে করে যে ওইখানে গিয়ে জব করে সময়টা ওয়েস্ট না করে জবের পিছনে, ওই সময়টা পড়াশোনার পিছনে দেখ, পড়াশোনা কমপ্লিট করো তারপরে তুমি জব করতে যাও। এরকমও আছে, বাট এই এক্সাম্পল গুলা খুব রেয়ার সত্যি কথা না না, বলতে। এরা বাট আসলে বেশিরভাগ। আমাদের দেশের কিন্তু ব্ল্যাক ডায়মন্ড। এদের জন্য অনেক অনেক শুভকামনা ভাই। তোরা কাজ বাজ করিস না, তোরা পড়াশোনা কর, দেশের কর্ণধর তোরা। আমরা যারা আছি কাজ বাজ কইরা আমরা ফিনান্সিয়াল সাপোর্ট দিতে আছি। এটা পার্সেন্টেজ কিন্তু, এটা যেটা বললো এটা রেয়ার, এটা পাঁচ হ্যাঁ, খুব পার্সেন্ট বা কম। 10% হইতে পারে। এক্স্যাক্টলি। বা অনেকের হুম হুম। ফ্যামিলি বা চাইতাছে যে তুমি, ওর ফ্যামিলি অনেক কষ্ট হইলো যে তুমি যে মেধা, এটা আমার আমার একটা রিয়েলাইজেশন আছে কি, ধরেন বুয়েট বা ঢাকা ভার্সিটিতে যারা পড়ে, এরা ধরেন 2 লাখ স্টুডেন্টের মধ্যে 2,000 বাছাইয়ে ঢুকতে আছে। এরা আমার দৃষ্টিকোণ থেকে বা অন্য একজনের দৃষ্টিকোণ থেকে বোকা বা যাই বলি না কেন, দিন শেষে কিন্তু এরা আসলে অবশ্যই মেধাবী মানতে হবে। তো এরা যখন একটা ঢাকা ইউনিভার্সিটি অথবা বুয়েটের স্টুডেন্ট একটা প্রাইভেট পড়াইলে ধরেন 10,000 টাকা পাইতাছে। আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি না অথবা বুয়েটের স্টুডেন্টও না, কিন্তু আমি কথা বলতেছি, যদি কারো কাছে একটু হেজিটেটেড মনে হয় আমি তাহলে ক্ষমা প্রার্থনা করতেছি। আমি যেই পয়েন্টটা বলতে চাইতেছি যে এ ধরেন প্রত্যেক মাসে 3টা টিউশনি করাইলে 30 থেকে 40 হাজার টাকা পাইতাছে। গ্রাজুয়েট কমপ্লিট করে নাই প্রথম বছর বা দ্বিতীয় বছর থেকেই। তা আমার মনে হয় এর যে মেধা, এ যদি এই সময় এই 50,000 টাকার পেছনে না ছুইটা, এ যদি এর মেধাটা আর একটু ঝালাই টালাই করে, আমার মনে হয় 50,000 টাকা গ্রাজুয়েট কমপ্লিট করার পরে অথবা 5 বছর পরে 50,000 5 লাখ হয়ে যেতে পারে, 50 লাখ হয়ে যেতে পারে। তো শুধু ঢাকা ইউনিভার্সিটি অথবা বুয়েটের কথা না, আমার মনে হয় যাদেরই আসলে পটেনশিয়াল আছে, এ বুঝতে পারলে খুবই ভালো। আর এর আশপাশ থেকে যারা সিনিয়র আছে যদি গাইডলাইন করতে পারে, আমার মনে হয় এই টাকার নেশাটা একবার পাইয়া গেলে সমস্যা, এটা সেফ থাকা উচিত। হ্যাঁ, আর জবের ব্যাপার যেটা বলতেছিলাম, এই জায়গায় কিন্তু ভাই পার্ট টাইম জবের যেটা, দিন শেষে কিন্তু আমি যদি স্যালারি কাজ না করি আমি স্যালারি পাবো না। আমি যদি স্যালারি না পাই, যেই ধরনের সমস্যা ফেস করতে হবে এগুলো আমারই করতে হবে। তো জাপানের ক্ষেত্রে আমি হুম হুম। অনেক ছোট ভাইদের দেখি, ধরেন আমার জব হয়েছে কিন্তু ভাই 1 মাস 16 দিন পরে। হ্যাঁ, অনেকবার ট্রাই করছি, স্কুল ট্রাই করছি, অনেক ভাই ব্রাদারের কাছে ট্রাই করছি। তো এখন হয়তোবা আমি যেই পরামর্শগুলো এখন দিব, এগুলো যদি আমার তখন কেউ দিত, হয়তোবা এভাবে মোটিভেটেড করলে আমি 1 মাস 16 দিন না হয়ে আর 16 দিনের মাথায় আমি জবটা পাই যেতে পারতাম। এই জায়গায় প্রথম ব্যাপার হলো জবটা দরকার কার, আমার। জবটা খোঁজার হুম হুম। রেসপন্সিবিলিটি কার, এটাও আমার। এখন ধরেন আমি জানি যে না, আমার ইউনিভার্সিটি আমার কোনো না কোনো একটা জব ম্যানেজ করে দিবে। দিবে ঠিক আছে, এখন হয়তো বা ধরেন আরো 30 জন স্টুডেন্ট আগে আসছে, ওদের জব আগে দিয়া 31 নাম্বারে তুমি আসো, পরবর্তীতে তোমারটা দিবে। কবে তোমার জব আসবে এটা তুমি জানো না। বা এক বড় ভাইরে বললা যে হুম হুম। ভাই তো জবের ম্যানেজ করে দিয়েন তো, বা একটু ট্রাই করেন। বড় ভাই বললো হ্যাঁ ঠিক আছে, কারণ বিদেশের লাইফে সবাই ব্যস্ত। হয়তো ভাই ক্লোজ ভাই ব্রাদার অবশ্যই ট্রাই করবে, কিন্তু যেহেতু জিনিসটা আমার দরকার, আমার মনে হয় জাপান হোক বা অন্য কোনো কান্ট্রিতে এ নিজে মিনিমাম 20 থেকে 50টা জায়গায় অ্যাপ্লাই করা, এর মধ্যে 50টা অ্যাপ্লাই করলে ওর মিনিমাম 4-5 জায়গা থেকে ওর অবশ্যই ডাকবে। আর 4-5 জায়গা থেকে ডাকলে কিছু না কিছু 2-1 জায়গায় অবশ্যই ম্যানেজ হয়ে যাবে। পর্যাপ্ত ট্রাই করলে আমার মনে হয় না এটা আসলে খুব একটা সমস্যা। কিন্তু আমরা যারা দেখি যে অনেক সময় দেখা যায় একাকিত্বে ভুগতাছে, অথবা জাপান আসার ক্ষেত্রে ভাষা বুঝে না, আহ, সব আশপাশের মানুষজনের হেল্প করতেছে না, কারণ এই জায়গায় সবাই ব্যস্ত, যার কারণে হেল্প করতে চাইলেও সময় নাই, এইটাও কিন্তু একটা ম্যাটার করে। যার কারণে জব নিয়ে হুম হুম। যেটা সমস্যা, এই জায়গায় অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন টাউন ওয়ার্ক আছে, এরপরে হ্যালো ওয়ার্ক আছে, এরপরে দাইজিন আছে, এরপরে আপনার এমন আরো 4-5টা পেজ আছে। পেজ বলতে ওয়েবসাইট আছে যেখান থেকে অনলাইনে আবেদন করতে পারে, বা বিভিন্ন সুপার শপের বাইরেও ওদের জবের যদি ভ্যাকেন্সি থাকে এগুলো লেখা থাকে। তো আমার মনে হয় পর্যাপ্ত, ও যদি চেষ্টা করে কোনো একটা জব 2-3 সপ্তাহের মধ্যে পাওয়া যাবে। তো আপনার ওইখানের জব পাওয়ার প্রসেসিংটা কি, হুম হুম। এবং কি কি যদি অবলম্বন করে ওর জব পাওয়ার পথটা একটু ইজি হবে বলে আপনার কাছে মনে হয়? ওয়েল, আমাদের এখানে এস্তোনিয়াতে আসার পর প্রথমে তার টিআরপি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে টিআরপিটা পেতে হবে। এটা হলো প্রথম ধাপ। টিআরপি পাওয়ার পরে সে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে।
তো যেটা হলো আপনার 2 মাস পরে গিয়ে এটা ধরে রাখতে হবে। হুম হুম তো আমি যেমন বললাম বিভিন্ন ওয়েব পেজে সে ট্রাই করতে পারে, যেমন আপনার সিভি.টি, সিভিক স্কুলস অথবা লিঙ্কডইন এর মাধ্যমেও সে ট্রাই করতে পারে। হুম হুম আর সে যদি মনে করে সে ডোর টু ডোর যাবে, হুম হুম তাহলে সে সিভি নিজে করে ওইটাকে প্রিন্ট করে হুম তারপরে সে রেস্টুরেন্ট গুলোতে বা সুপার শপ গুলোতে বা আরো যেসব জায়গা আছে, যেসব জায়গাতে সে মনে করে যে তার জব পাওয়ার সম্ভাবনা আছে, সে সরাসরি নিজেও যেতে পারে। হুম হুম এটাও হতে পারে। আর সাথে পুরানো যারা আছে, হুম হুম পরিচিত বড় ভাই, ছোট ভাই, ক্লাসমেট, টিচার, ইউনিভার্সিটি, এখানেও আমি একটু বলবো যে যেন খোঁজ খবর করে। হুম হুম তবে এস্তোনিয়াতে জবের মার্কেট মোটামুটি বেশ ভালোই। এখানে কোনো স্টুডেন্ট এসে যদি পার্ট টাইম পার্মানেন্ট কোনো জব পেতে চায়, আমার মনে হয় ইজিলি পাবে, সত্যি কথা বলতে। আর যদি কেউ মনে করে যে না আমি ফুল টাইম জব করতে চাই, তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমার পড়াশোনাটা যেন আমি ঠিক রাখি। হুম আমার মেইন এইম এটা যে এখানে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে ভালোভাবে। হুম হুম এটা ঠিক রেখে যেন ফুল টাইম জবের কথা চিন্তা করে ওইভাবে জব খুঁজে বা ওইভাবে জব করে, এবং ম্যানেজও ওইভাবে করে যাতে পড়াশোনার হ্যাম্পার না হয়। হুম, বা ভালো জব বলছেন। খুঁজলে হ্যাঁ, এখানে জব পাওয়া সম্ভব, সত্যি কথা। না, একটু আগে ফেসবুকের কথা যেটা বললাম, ধরেন যে আমি যেটা থাকতেছি ধরেন হিরোশিমাতে, ও গুগলে হুম হুম ফেসবুকে যদি সার্চ করে ধরেন হিরোশিমা জব পোর্টাল অথবা হিরোশিমা জব হার্ট, এমন অনেকগুলো কিন্তু গ্রুপ পাওয়া যাবে বা অনেক পেজ পাওয়া যাবে, এগুলোও কিন্তু অনেক অপরচুনিটি আছে। কারণ এই জায়গায় হাকেন কাইসা বলতে অনেক এজেন্সি আছে যারা বিভিন্ন কোম্পানির, কোনো একটা কোম্পানি ধরেন 20 জন লোক লাগবে, তো কোম্পানি ওরা চাইতেছে এই লোক নেওয়ার যে প্রসেস এটা আমরা না নেই, ওরা কোনো একটা কোম্পানি দিয়ে দিল। এইসব কোম্পানির বিভিন্ন এইভাবে গ্রুপ থাকে, অথবা কোনো একটা অঞ্চল ভিত্তিক যে পপুলার গ্রুপগুলো এই জায়গায় পোস্ট করে, ও এইসব জায়গা থেকেও কিন্তু হুম জব হুম হুম। খুঁজে পেতে পারে। আমাদের এখানেও আপনার আমি দেখছি যে এক্সপার্ট ইন তালিন বা এক্সপার্ট ইন এস্তোনিয়াতে অনেক হুম সময় হুম আপনার জব পোস্ট গুলা করে। তারপর আপনার জব খোঁজার জন্য কয়েকটা লোকাল গ্রুপ আছে, এখানেও ইচ্ছা করলে জব খুঁজতে পারে চাইলে। সোজা কথা যতগুলো অপরচুনিটি আছে এগুলো কাজে লাগাইতে পারে ট্রুলি, বা অ্যাটলিস্ট চিন্তা করা উচিত যে আমি আর কি কি করতে পারি। এখন এটা ডিপেন্ড করে না মূলত যে সে অ্যাকচুয়ালি কতটা ডেসপারেট এটার উপরে। কেউ হুম যদি ডেসপারেট থাকে তাহলে সে লেগে থাকবে, সে জব পাবেই, সে জব ম্যানেজ করবেই। আর কেউ যদি মনে করে যে না, জব এসে আমাকে খুঁজে নিবে, তাহলে আমি বলবো যে এটা অসম্ভব ট্রুলি। না, এইটাই জব যেহেতু পাওয়া একটা সমস্যা, তো সমস্যার আমি বিশ্বাস করি সলিউশন খুঁজলে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা সলিউশন নাই। কোনো না কোনো ভাবে এটা অবশ্যই ম্যানেজ করা সম্ভব। হ্যাঁ, ইউজুয়ালি এটাই। উম, হুম হুম আচ্ছা, এবার আমরা পরবর্তী আর একটা মানে একটু অস্থির ব্যাপার নিয়ে আলোচনা করি। এই ব্যাপারটা হলো, আমরা বাংলাদেশে কিন্তু যখন ছিলাম, ফ্রেন্ড সার্কেল, আড্ডা, এগুলা কিন্তু প্রত্যেক দিনই কম বেশি হইতো। কিন্তু আপনি যখন হুম হুম মোটামুটি বিদেশে গেছেন, এস্তোনিতে যাওয়ার পরে কিন্তু আপনার ওই ফ্রেন্ড সার্কেলটা নাই। আপনারও যা হুম হুম। পরিচিত দুই একজন আশপাশে থাকলে খুবই ভালো। কিন্তু দেখা গেল আপনি যে বাংলাদেশে যাদের সাথে আড্ডা মারতেন, এদের যে বন্ডিংটা, ওইটা আপনি ওই ফিল্ড ওই জায়গায় পাইতাছেন না। চায়ের দোকানে বৈশা আড্ডায় আড্ডায় যে মজা, এটা আপনি পাইতাছেন না। তো এই ক্ষেত্রে একাকিত্বটা কিন্তু মোটামুটি প্রথম দিক থেকে যারা বিদেশে যায় সবাইরই কিন্তু একটু প্যারা দেয়। তা আপনার কি প্রথম দিক থেকে এই প্যারাটা কি আপনি কিছুদিন খাইছেন? আপনার কাছে কি একাকিত্ব লাগছে কিনা কখনো? ভাই সত্যি কথা বলতে আমি বলবো আমি হয়তো লাকি, কারণ আমার ফ্রেন্ড সার্কেল সবসময়ই অনেক। এবং এখানে আসার পর আমার কাছে যখন প্রথম মনে হয়েছে যে না, আমি কাউকে চিনি না, হুম হুম যে আমার হয়তো ফ্রেন্ডস তৈরি করতে হবে বা সময় লাগবে, হুম কিন্তু হুম আমার আসলে ওই ধরনের কোনো সমস্যা হয় নাই। কারণ দেখা গেছে যে যারা ক্লাসমেট ছিল, হুম আমরা একসাথে অনেকে গ্রুপ স্টাডি করছি, কোনো প্রজেক্ট করছি, কোনো অ্যাসাইনমেন্ট করছি হুম হুম একসাথে। হ্যাঁ, এখান থেকে আমার বিভিন্ন দেশ, সেটা নেপাল, নাইজেরিয়া, স্পেন, পর্তুগাল, ইউএসএ এর, দেখা গেছে আমাদের একটা বন্ডিং হয়ে গেছে। কিছু ছেলেপুলে একসাথে চলি ফিরি, কথা বলি, হুম হুম একসাথে লাঞ্চ করতে যাচ্ছি, একসাথে ক্লাস করতে গেলে হুম একসাথে হুম বসছি। আবার বেশিরভাগই হোস্টেলে থাকে।
হোস্টেলে থাকলে দেখা যাচ্ছে যে কম বেশি যোগাযোগ হচ্ছেই। হুম হুম এবং যদি মনে হচ্ছে যে না আমি হয়তো একটু বোর্ড বা কি করব, আচ্ছা ঠিক আছে, আমি কোনো একটা ফ্রেন্ডের রুমে গিয়ে নক করছি হুম হুম বা টেক্সট করছি, এই কোথায় তুমি, কমন রুম আছে, আমরা বসে আড্ডা মারছি। উইকেন্ড গুলাতে যখন জব পাই নেই বা যখন সময় আছে কোথাও ঘুরতে যাচ্ছি, হুম হুম হয়তো জুতে যাচ্ছি। আপনার এখানকার সি বিচও খুব কাছে, বাল্টিক সি আমাদের হোস্টেল থেকে অ্যারাউন্ড আপনার মনে করেন বাসে উঠলে 15-20 মিনিটস দূরে। তো হাঁটতে চলে গেছি, কখনো পার্কে হাঁটতে চলে গেছি, কখনো ভালো লাগছে না, আউটসাইড জিম আছে এখানে অনেকগুলো, হ্যাঁ হ্যাঁ যেখানে আপনার মনে করেন যে হেভি কোনো কিছু না, বাট আপনার নর্মাল ডাম্বেল, যেগুলো আপনার হয়তো একটু চেইন দিয়ে বাঁধা যাতে কেউ না নিয়ে যেতে পারে। তারপর আপনার পুল আপ করার জন্য পুল আপ বার, কখনো হোম ওয়ার্কআউট করতে হইলে কার্ডিও করছি, পুশ আপ দিচ্ছি, কম্পিটিশন করছি একজন আরেকজনের সাথে হুম হুম যে কে কয়টা পারে। আমাদের বেশ ভালোভাবে এই সময়গুলো কাটছে, সত্যি কথা বলতে আমি হোস্টেল লাইফটা খুব এনজয় করছি। হোস্টেলের থেকে বের হয়ে যাওয়ার পরে বা পড়াশোনা কমপ্লিট করার পরে যখন বাসায় চলে আসছি, হুম হুম তখনকার লাইফটা একটু অন্যরকম। এখানে ফ্যামিলি লাইফ বলেন, আবার কিছু বন্ধু বান্ধব আছে যাদের সাথে একসাথে অনেক সময় জিমে যাচ্ছি হুম হুম বা হ্যাং আউট করছি, কফি খাচ্ছি, গল্প করছি, বা কেউ কারো বাসায় যাচ্ছি, হুম হুম চার সাথে গল্প হচ্ছে, কোন একটা অনুষ্ঠান সবাই গেট টুগেদার করছি। তারপর আপনার অনেক সময় জিমে যাচ্ছি, তারপর অনেক সময় হয়তো কোনো উম, একটা ইভেন্ট, ওই ইভেন্টে একসাথে যাচ্ছে, হতে পারে কনসার্ট, হতে পারে আমাদের যে ইউনিভার্সিটি ছিল তারা একটা ইভেন্টের আয়োজন করেছে। আবার কাজের জায়গা থেকেও আপনার কিছু নেটওয়ার্কিং হয়, যাদের সাথে নিয়মিত যোগাযোগ হয়, হুম। আহ তাদের সাথেও হ্যাং আউট করছে অনেক সময়। তো আমার কাছে একাকিত্বর যে ব্যাপারটা, লাকিলি আমি মানে বলবো না এটা যে কিন্তু এটা, তাই, আসলে কিন্তু আপনি লাকি, কারণ বা আপনি এতটা ফ্রেন্ডলি, আপনি এইভাবে এটা আমার হয় নাই। এনভায়রনমেন্ট হ্যাঁ, তৈরি করে ফেলাইতে পারছেন। আচ্ছা, তাইলে কোশ্চেন হইলো, যেই লোকে যাওয়ার পরে মানে প্যারা খাইতাছে প্রচুর পরিমাণে, তা মূল একটা ওয়ে হইলো এর যদি আশপাশে ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট করতে পারে তাইলে একাকিত্ব কিছু হইলো ওর লাঘব পাবে। ফ্রেন্ড সার্কেল তৈরি করতে পারে কিভাবে বিদেশে বৈশা, আপনি কি এমন কয়েকটা টিপস আপনি দিতে পারবেন? ভাই আমি এই ব্যাপারে প্রো না সত্যি কথা বলতে। আচ্ছা, বাট আমার প্রো না, কাছে তাহলে যেটা আপনি মনে আপনার হয়েছে নিজের যে, এক্সপিরিয়েন্স বলেন যে আপনি বাংলাদেশ থেকে ফ্রেন্ড সাইকেল যাওয়ার পর ওই জায়গায় আপনি খুব দ্রুতই, নেপালি হোক, নাইজেরিয়ান হোক, বা আরো কয়েকটা কান্ট্রির কথা বলছেন, আপনি কিছু ফ্রেন্ড সাইকেল অলরেডি পাওয়া গেছে। তো এদের সাথে আপনার বন্ডিংটা কিভাবে হয়েছে, শুরুর দিকটা কেমন ছিল? আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা যথেষ্ট সাপোর্টিভ ছিল। আমিও আমার দিক থেকে যতটা সাপোর্ট দেয়া যায় ট্রাই করছি। আমাদের একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারছি সবাই যখন একসাথে হইছি, তাদের দিক থেকেও আমার দিক থেকেও। হুম হুম হ্যাঁ, কোনো একটা কাজ করতে গেলে এখানে জাজমেন্টাল না হয়ে ওই জিনিসটাকে এনজয় করছি। হুম হুম হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে এই সব কারণেই আর কি আমার মনে হয় যে আমাদের বন্ডিংটা বলেন, নেটওয়ার্কিংটা বলেন, এটা ভালো হয়েছে, আর কোনো কিছু না। হ্যাঁ। আমরা অনেক সময় আছে যে আমরা হয়তো ব্যাডমিন্টন খেলতে যাচ্ছি, আমাদের একটা গ্রুপ আছে, টেক্সট করে যে অমুক দিন যাবো কিনা, যারা যারা যাচ্ছে বলছে, আমরা ওইভাবে বুক করছি, টাইমটা বুক করে ওই সময়টাতে আমরা একসাথে যাচ্ছি, ব্যাডমিন্টন খেলছি, খেলার পরে গল্প সল্প করে হয়তো আমরা চলে আসছি যে যার মতো। একটা সুন্দর একটা সময় কাটলো যারা আর কি আসলে খুব একসাথে। ইন্ট্রোভার্ট টাইপের মানুষজন, এরা কিন্তু মানুষজনের সাথে মিশা, এদের সাথে খুবই টাফ। এর পরবর্তীতে যখন এরা বিদেশ অথবা কোনো একটা জায়গায় গিয়ে একাকিত্ব ভুগবে, এটা কিন্তু আসলে খুবই প্যারাদায়ক। তো আমার মনে হয় কিছু কিছু বেসিক জিনিস আছে যেটা ফলো করলে একজন ইন্ট্রোভার্ট এও আসলে দু একজন ফ্রেন্ড সার্কেল তৈরি করে ফেলাতে পারবে। এক নাম্বার হলো ধরেন গ্রিটিংস দেওয়া। হ্যাঁ, একবারে বেসিক একটা জিনিস, ও যদি পাঁচজনকে গ্রিটিংস দেয়, কেউ না কেউ ওরেও সত্যি কথা। গ্রিটিংস দিল, এরপরে জিজ্ঞাসা করলো কি অবস্থা তোর, টুকটাক কথা বলতে বলতে কেউ না কেউ একজন ওর ফ্রেন্ড হয়ে যাবে। দ্বিতীয়ত হইতে পারে ধরেন কোন একটা কনভিনিয়েন্স সত্যি কথা। স্টোরে গেল, আপনি আলাদা আলাদাই গেলেন, হ্যাঁ, ও কিছু একটা কিনতেছে, ধরেন একটা কফি কিনলো, 10 টাকাই দাম, পেমেন্ট করে দিলেন বা একসাথেই দিলেন, ওরে কিছু গিফট টিপ দেন, দেখবেন যে দুই একজন ফ্রেন্ড এমনি হয়ে গেছে গা। আর বন্ধু বা নেটওয়ার্কিং এর আর একটা মজার টিপস হইলো কি, তুমি যখন স্টুডেন্ট লাইফে আসো, তুমি যখন নেটওয়ার্কিং করবা এই জায়গায়, যে ভাই প্রত্যেক দিন 7 বার মেসেজ, 3 বার আদাব, এইটা না দিয়া তুমি যেই কাজটা করতেছো এই কাজটা তুমি সবার থেকে ভালো করো। পড়াশোনা করলে সবার থেকে বেটার হও, অথবা তুমি যখন পার্ট টাইম বা ফুল টাইম জব, তোমার যে পজিশন ওইটা করো,
কারণ হইলো যখন ওই রিলেটেড কোন একটা সমস্যায় কেউ একজন পড়বে, তোমারে অবশ্যই ডাকবে, দেখবা যে তখন তুমি খোঁজা লাগতাছে না, তোমারই খুঁজতাছে, পাত্তা তোমার এমনি দিব তুমি যখন টপ লেভেলের যাবা। তো এইখানে এটা কিন্তু বিশাল একটা হুম হুম নেটওয়ার্কিং তৈরি করার একটা মানে টুলস। আমি কারো পিছনে আহ, হুম এই হুম মেসেজ বারবার না দিয়া এই সময়টা যদি আমি আমার নিজের স্কিল ইমপ্রুভ করার জন্য কাজে লাগাই, দেখা গেল পরবর্তীতে এই নেটওয়ার্কিং বা এই টুলসটার মাধ্যমে আমার হিউজ পরিমাণে নেটওয়ার্ক বাড়তেছে। আর যাদের সাথে নেটওয়ার্কিং হইতাছে এটা আসলে জেনুইন নেটওয়ার্ক। হুম হুম, সত্য কথা। খুব ভালো উপদেশ আমি বলবো। এইটাই ভাই, হুম স্কিল হুম ডেভেলপ করার এটা আসলে কোনো শেষ নাই। কারণ এই নেটওয়ার্ক ব্যাপারটা তো আসলে ভাই আমার কাছে অন্য একটা জিনিস মনে হয় কি, ধরেন আমার ফ্রেন্ড সার্কেল বলতে পরিচিত 50 জন আছে, অথবা ফেসবুকে আমার 50 জন আছে, 50 জনে আমারে চিনে, এইটা আমার নেটওয়ার্ক না। 50 জনে আমি চিনি, এইটা আমার নেটওয়ার্ক না। 50 জনের মধ্যে কয়জন আমারে ভালোভাবে চিনে, এইটাই আমার নেটওয়ার্ক। হুম 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 হুম। না, সেটাই তো, সেটাই তো। এবং আপনার এমন না যে আপনার 50 জনের সাথে সব সময় উঠতে বসতে হবে, চলতে ফিরতে হবে, তা না। মানুষের সম্পর্কের কিন্তু লেয়ার থাকে, তাই না? একটা পার্সোনাল একটা লাইফ থাকে, বা আপনার বলতে পারেন সিক্রেট লাইফ মূলত, যেখানে আপনার হয়তো হাতে গোনা কয়েকজন, 2-3 জনের জায়গা আছে যারা আপনার সম্বন্ধে সবকিছু জানে। তার পরবর্তী যে লেয়ারটা, আপনার সোশ্যাল যে লেয়ারটা, এখানে আপনি হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলকে জায়গা দিচ্ছেন, তাদের সাথে কতটুকু শেয়ার করবেন, তাদের থেকে কতটুকু জানতেছেন, এটার উপর ভিত্তি করে তৈরি করা। তারপরে আপনার মনে করেন যে আপনার পাবলিক পাবলিক প্রোফাইল, যেটা যেটা মনে করেন হয়তো আপনার এই ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন বা এইসব জায়গাতে আপনার সাথে মানুষের যে নেটওয়ার্কিংটা মূলত, তাই না? তো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কে কোথায় জায়গা পাচ্ছে, আপনি তাদের লাইফে কোথায় জায়গা পাচ্ছেন, বা কতটুক চাচ্ছেন, কতটুক দিচ্ছেন, এইসবের উপরেও অনেক সময় এই জিনিসগুলো নির্ভর করে। হুম। আমি কিন্তু ভাই ফ্রেন্ড চুজ করার ক্ষেত্রে বা মানুষজনের কথা বলার ক্ষেত্রে আমি কিন্তু খুবই চুজি, বুঝছেন। আমার এই ছোট জীবনে আমার মনে হয় কি, ফ্রেন্ড অথবা ক্লোজ মানুষজন এইটা কোয়ান্টিটি না হইয়া কোয়ালিটি হওয়া উচিত। কোয়ালিটি ফুল লোকজন যদি আমার হুম পিছনে হুম, আমি একজনও তাই মনে থাকে করি। এনাফ, কিন্তু কোয়ান্টিটির দিক থেকে যদি 50 জনও থাকে, এটা আসলে দরকার নাই। আর যদি ফ্রেন্ড বা পরিচিত মানুষ আশপাশে কেমন থাকা দরকার, আমার মনে হয় আপনার, ও একটু আগে আপনি একটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন, এটা কিন্তু আমার পছন্দের জিনিস, কিন্তু আমি ইদানিং সময়ের অভাবে করতে পারতেছি না, এটা হলো ব্যায়াম। এটা করতে আমার খুবই ভালো লাগে। জাপানে আমি আসার পরে একবার জয়েন করছিলাম, এবার খুব স্ট্রেস এর মধ্যে, কারণ জিমে গেলে আমার মনে হয় মেডিটেশনের মতো কাজ করে। তো যারা আসলে ডিপ্রেশনে আছে, ওই ওই জায়গা থেকে যদি আমি বলি, তাহলে আমার মনে হয় বাসার মধ্যে বৈশা বৈশা না ঝিমায়া এই যদি বাইরে একটু হাঁটাহাঁটিও করে, এর কিন্তু ফ্রেশ লাগবে। আর এর পরবর্তী হলো ফ্রেন্ডের ব্যাপারে যদি বলি, আপনার আশপাশে এমন 4-5 জন লোক থাকা উচিত যে আপনার হেলথ নিয়ে কথা বলতে পছন্দ করে, নাম্বার 1। নাম্বার 2 হইলো যে হইলো ফিনান্স নিয়ে কথা বলতে পছন্দ করে। নাম্বার 3 হইলো যে হইলো ধরেন বিজনেস অথবা লাইফের গোল নিয়ে কথা বলতে পছন্দ করে। নাম্বার 4 হলো যে হইলো আপনার আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বা এই ধরনের সৃষ্টিকর্তা রিলেটেড কথা বলতে বলতে পছন্দ করে। এই ধরনের 4-5 জন যদি লোক থাকে, আমার মনে হয় এর জীবনটা মানে অন্যদের তুলনা খুবই লাকি, কারণ এই লোকগুলা পাওয়া আসলে খুবই টাফ। আর অন্য একটা ফ্রেন্ড থাকতে পারে যে আসলে হুম হুম লিসেনার হিসেবে খুবই ভালো, কারণ আমাদের এখন মনে হয় কি যে আমরা আসলে উত্তর দেওয়ার জন্য শুনি, ও কি বলতেছে ওইটা আমরা শুনি না। এটা আসলে একটা মেজর সমস্যা আমার কাছে মনে হয় ভাই। না, তাই তো। কথা সত্য, কথা সত্য। আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু থট শেয়ার করছেন। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আসলে যারা দেশের বাইরে পড়তে আসে, অনেকের ক্ষেত্রেই এই জিনিসগুলো কাজে লাগবে আবার আসলে। অনেকটা ব্যাপার ক্ষেত্রে হুম হুম অনেকটা জিনিস কি, ধরেন আমরা আজাইরা ক্ষেত্রে, এই যে আমরা আগের ইয়াতে বলছিলাম যে এভারেজে স্যালারি ধরেন 1,30,000 থেকে জাপানে ধরেন 1.5 লাখ ইয়েন, এটা কামানো কোনো ব্যাপারই না, এটা ইজিতেই আসে। তো এইখান থেকে 5,000 টাকা দেয়া জিমের একটা মেম্বারশিপ, অথবা একটা প্রোটিনের ডিব্বা, বা ধরেন ভিটামিন সি, ভিটামিন D3, K2, ফিশ অয়েল, মাল্টিভিটামিন, 4-5 হাজার টাকার জিনিস যদি ও প্রত্যেক মাসে ইনটেক করে, ওর ফিজিক্যাল এবং মেন্টাল মানে হিউজ পরিমাণে কিন্তু ডেভেলপ করবে। এগুলার আমার মনে হয় এগুলা। হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যদি এখন ফিজিক্যাল হেলথের কথা বলেন, হুম মানে
যদি কেউ মনে করে যে না আমি এই মুহূর্তে টাকা পয়সা খরচ করতে পারছি না অথবা আমার কাছে সময় নেই, তারপরেও কিন্তু তারা মনে করেন যে ফিজিক্যালি ভালো থাকার জন্য কিছু কাজ করতে পারে। যেমন আমার প্রথম যে জিনিসটা আমি ফলো করি লাইফ থেকে, মনে করেন যে চিনি প্লাস তেল যতটা কাট করে ফেলানো যায়, হ্যাঁ। সত্যি কথা। কারণ এই দুইটা জিনিস যত বেশি ইনটেক করা হবে, আপনার রোগ শোক হওয়ার বা ওইটা যদি আমাদের শরীরে থাকে ওইটা বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। ডক্টররা তো তো যদি এটা সুগারটাকে হোয়াইট পয়জন বলে। আপনার, হ্যাঁ, ডেফিনেটলি। এবং তেলটাও খুব খারাপ আপনার হার্টের জন্য বলেন বা আমাদের পুরো সিস্টেমের জন্য, হুম হুম। সত্যি খুব খারাপ। এই দুইটা জিনিস যদি আমরা কাট করে ফেলতে পারি। আর যেটা বললাম যে যদি কেউ বলে আমি টাকা খরচ করতে চাচ্ছি না জিমের জন্য, অথবা আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, অথবা আমার কাছে সময় নেই, আমি খুব ব্যস্ত, আপনার খুব বেশি কিছু করার দরকার নেই। আপনি প্রতিদিন যদি শুরু করতে চান 5টা সিট আপ, জাস্ট জাস্ট 5টা বার উঠবেন বসবেন, 5টা পুশ আপ দিয়ে শুরু করেন। একটা সপ্তাহ এরকম করেন, যদি মনে করেন যে ভালো ফিল করছেন দ্বিতীয় সপ্তাহে কিছু বাড়ান, তৃতীয় সপ্তাহে আরেকটু বাড়ান, চতুর্থ সপ্তাহে আরেকটু বাড়ান। সেটা হতে পারে একটা 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 করে বাড়াবেন। তাতেও কিন্তু শরীরের জন্য কিছু না কিছু করছেন আপনি, মানে কিছু না করার থেকে এটা করা ভালো। 5 মিনিট এবং করা আপনি বেটার। যদি এইভাবে 3 মাস কন্টিনিউ করেন, ডেফিনেটলি ডেফিনেটলি এটা বেটার। 3টা মাস যদি কন্টিনিউ করেন, আপনি দেখবেন যে তখন আপনার কত ভালো লাগছে, বা আপনার হয়তো ফিজিক্যালি একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন, যদি অল্প অল্প করে ইমপ্রুভ করছেন। বাট কনসিস্টেন্টলি করতে হবে, এটা হলো এইটা ব্যাপার। ভাই আমার জীবনে এই পর্যন্ত আসার ক্ষেত্রে যেই সব জিনিসগুলো ভূমিকা, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এর মধ্যে এই লাস্ট যে ওয়ার্ডটা বলছেন এই ওয়ার্ডটা 1 নম্বরে, কনসিস্টেন্সি। আমার মনে হয় জীবনে যে যত দ্রুত কনসিস্টেন্সি এবং কম্পাউন্ড এই দুইটা জিনিস বুঝতে পারবে এবং এই দুইটা জিনিস মাইনা চলতে পারবে, এরে আটকানোর মতো সৃষ্টিকর্তা বাদে আর পৃথিবীতে কেউ নাই। হ্যাঁ, কথা সত্য, কথা সত্য, কথা সত্য। হম হম। কনসিস্টেন্সি ভাই, এটা এটা নিয়ে আমি ঘন্টার পরে ঘন্টা আপনার সাথে কথা বলতে পারি। এটা নিয়ে আমরা হয়তো হ্যাঁ, পরবর্তী কোনো একদিন। কনসিস্টেন্সি প্লাস আপনার এই কম্পাউন্ডিংও। আপনি দেখেন না যে আপনার মূলত যদি 5টা করেও পুশ আপ করেন, আপনি প্রতিদিনই করেন, কথার কথা, মাস শেষে আপনার ঠিকই 150 পুশ আপ কিন্তু আপনি করে ফেলতেছেন অলরেডি। কনসিস্টেন্সি কিন্তু ভাই আপনি যদি একটাও না করেন, আপনি একটাও করেন নাই। এটা এটা নিয়ে আমরা পরবর্তী, আমি এটা আমার হিউজ একটা পছন্দের জায়গা কনসিস্টেন্সি। এটা নিয়ে আমি আপনার সাথে পরে একদিন কথা বলবো, বা হয়তো বা পরবর্তী কোনো একটা টপিকে আসলে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা অবশ্য কিন্তু আমাদের সমস্যা এবং সমাধান থেকে, মানে যেই টপিক থেকে শুরু করছিলাম, আমরা একটু দূরে চলে গিয়া জীবন সম্পর্কে অনেক কথাবার্তা বইলা ফেলাইছি। আশা করি এগুলাও মানুষজনের কাজে দিবে। এই তো আমরা তাহলে আজকে মোটামুটি শেষ করি। তো যারা আসলে জাপান হোক অথবা হ্যাঁ, এস্তোনিয়া মনে হোক হয় এটা বেটার। অথবা বিদেশ যাইতে আগ্রহী, তো এদের ক্ষেত্রে কি আপনার আজকের জন্য কি কোনো পরামর্শ আছে কিনা, শেষ যদি বলার কিছু থাকে বলেন। আমার কাছে মনে হচ্ছে এটাই, যদি কেউ সিরিয়াস হয় দেশে বাইরে পড়তে যাওয়ার জন্য, হুম হুম তাদের ভালোভাবে একটু রিসার্চ করে হুম হুম তারপরে কোন ইউনিভার্সিটি বা কোন কোর্স করতে যাচ্ছে, বা এটা তাদের কেরিয়ারের সাথে কতটা সম্পর্কিত হবে, হুম হুম বা ইন ফিউচারে কি করছে, সবকিছু বুঝে শুনে তারপরে যেন ডিসিশনটা নেয়। এমন না যে হুট করে একটা সুযোগ পেয়ে গেল ওইটাকেই কাজে লাগাতে চায়। তাহলে দেখা যায় যে অনেক সময় ভুল সিদ্ধান্ত, বা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্তই নেওয়া হয়। হুম হুম। কিন্তু নিজে যদি একটু রিসার্চ করে তার নিজের প্রোফাইলের সাথে যেটা যাচ্ছে, প্লাস বাজেটের সাথেও যেটা যাচ্ছে, ওইভাবে এগোয়, তাহলে আমার মনে হয় যে তাদের দেশের বাইরে এসে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। হুম, ভালো বলছেন। আচ্ছা ভাইয়ের সাথে আমি যদি একটু অ্যাড করি এই জায়গায়, আহ, আপনি রিসার্চ করে এরপরে আপনি শুরু করলেন স্টেপগুলা। তো অনেকে আছে মোটামুটি মাঝ পর্যায়ে গিয়া বা কয়েকটি স্টেপ পার হওয়ার পরে আসলে হালকা ছাইড়া দেয়। আমার কাছে তখন মনে হয় যে ভাই আপনি কি কারণে শুরু করছিলেন এই জিনিসটার কথা মনে করেন বারবার। এই যে হুট করে ছাইড়া দেওয়া, হাল ছাইড়া দিলেন তো ভাই ছাইড়া দিলেন, মানে কনসিস্টেন্সি কোনো কিছু একটা ধইরা রাখা মানে আমি বিশ্বাস করি আপনারা সফল হবেন। একবার জায়গায় দুইবার হইতে পারে, দুইবার জায়গায় 5বার, তবে কনসিস্টেন্সি ফ্লোটা ধইরা রাখা উচিত। এই আর আমি যদি শেষ ব্যাপারে কিছু বলতে চাই, এটা হলো আহ, সবার জন্য শুভকামনা তো রইলো, এটা ঠিক আছে। আর ইদানিং আমার যে যে সমাজ, এটা আসলে আমার কাছে খুবই টক্সিক মনে হয়, বা
অন্যরকম মনে হয়। তো এই ক্ষেত্রে আসলে আপনি যাই করেন না কেন, সমাজরে খুশি না করতে গিয়া আপনার কাছে যেটা ভালো মনে হইতে আছে আপনি এইটাই করেন, অন্য কারো ক্ষতি না কইরা। তো এই আর কি। দেখা হচ্ছে হয়তো অন্য কোনো ভিডিওতে, অন্য ভালো কোনো কথা টপিক বলছেন। নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই বাই।